আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আলোচনা করব বিসিএস থেকে যে ৪৯ বিসিএস যে নৈর্ব্যক্তিকগুলো এসেছে নৈর্ব্যক্তিকগুলোর আলোকে সেই নৈর্ব্যক্তিক আলোচনা করব, প্লাস ওই নৈর্ব্যক্তিকগুলো আমরা স্টাডি করব এমনভাবে যাতে আমরা বুঝতে পারি যে সামনে নিবন্ধন পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে চলছে, এবং সেই প্রশ্নগুলো যদি আমরা ভালোভাবে দক্ষতা অর্জন করি তাহলে আমাদের নিবন্ধন সম্পর্কে অনেকটা স্বচ্ছ ধারণা হবে। এমনকি এই প্রশ্নগুলো আবার এই প্রশ্ন অথবা এই প্রশ্ন কাছাকাছি প্রশ্নগুলো আমাদের আসতে পারে নিবন্ধনে। আর প্রথমে আপনারা আমি বলে রেখে যে আপনারা যারা ক্লাস দেখবেন তারা পারলে ভবিষ্যতে ইউজ করার জন্য আমরা শেয়ার করে রাখবেন। ইয়েগুলো শেয়ার করে রাখলে আপনারা পরে খুঁজে পেতে সুবিধা হবে। আর শোনা এবং ক্লিয়ার স্বচ্ছ দেখা যাচ্ছে সুবিধা হবে। হ্যাঁ, মনে হচ্ছে দেখা এবং শোনা যাচ্ছে। আমরা শুরু করব। আমরা এই আজ থেকে কন্টিনিউ বিসিএস প্রশ্নগুলো নিয়ে স্টাডি এবং অ্যানালাইসিস হবে। সাধারণত ৩টা বা ৩:৩০-এর ভিতরে ক্লাসগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। আজকে হলো ৪৯-এর। তার আগে বলে নেই আমাদের হলো যে আগামী ৬ তারিখ থেকে ক্লাস শুরু হবে সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান অথবা ভৌতবিজ্ঞান আলাদাভাবে। হ্যাঁ, এটা এখানে মনে রাখবেন যে একদম আলাদা, একদম স্কুল সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান একদম স্কুল লেভেলে একদম আলাদাভাবে শুরু হবে। যারা শুধু ক্লাস এখনো ১ তারিখের ভিতরে বা ৪ তারিখের মানে ৬ তারিখ তো হবে, ৬ তারিখের আগে আপনারা ভর্তি হবেন। ১,০০০ টাকা কোর্স ফি, ক্লাস হবে রাত্রি ৯টায় রেগুলার। হ্যাঁ, এখানে আমাদের বেসিক আলোচনা করব আমি। বেসিক আলোচনা হবে এটা হচ্ছে ফিজিক্স গ্রান্টেড ব্যাচ ২ নম্বর ব্যাচের। এগুলো অবশ্যই আপনারা করবেন, নিয়মিত উন্মুক্ত ক্লাস হবে। আজকে উন্মুক্ত ক্লাসের সেটা হলো যে আজকে উন্মুক্ত যে ক্লাস হবে সেটা হচ্ছে বিসিএস এর প্রশ্ন। কালকেও সামনে ২ বা ৩ দিন বিসিএস এর ক্লাসগুলো হবে। আমাদের কোর্স চলমান আছে ৩টা কোর্স। সাধারণত সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান, আর আমাদের প্রভাষক প্রদর্শক এবং প্রদর্শক বা সহকারী শিক্ষক একদম কম্বাইন্ড ক্লাসও আছে। আমরা যারা ভৌতবিজ্ঞান ভর্তি হবে তাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি দুইটাই ক্লাস নেওয়া হবে। এটা কারণ ভৌতবিজ্ঞানের মধ্যে আমাদের মাদ্রাসাতে স্কুল এবং কলেজে আছে, এখানে দুইটাই ক্লাসই কন্টিনিউ করা হবে। সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা ক্লাস এখন শুরু করতে পারি। কোনো প্রশ্ন বা কোনো কিছু থাকলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা একটু প্রয়োজনে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারবে, আরও ভিউ বেশি হবে, এই জন্য একটু শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমরা শুরু করি। প্রথমে ১ নম্বর প্রশ্ন, ১০১ নম্বর প্রশ্ন যেটা এসেছিল সেটা হলো যে টর্ক এবং কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্ক। টর্ক এবং কৌণিক ভরবেগের মধ্যে আমাদের সম্পর্ক আছে, যে টর্ক এবং কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্ক। আমরা জানি কি বল, আগে আমরা দেখতে হবে যে বলটা কি। হ্যাঁ, আমরা কি জানি বল এফ সমান কি হবে, এফ সমান হলো এম এ। বল এফ সমান কি হয়, এম এ। তাহলে টর্ক সমান কি হবে? হ্যাঁ, আমাদের বল হলো রৈখিক গতির ক্ষেত্রে বল যে ভূমিকা পালন করে, কৌণিক গতির ক্ষেত্রে টর্ক সে ভূমিকা পালন করে। তাহলে আমাদের যে বল হলো কি এফ সমান এম এ, আর একটা হলো কি সাদা কালার দিতে হবে। বল হলো এফ সমান এম এ। তাহলে বল হলে এফ সমান কি হবে, এম এ। আর একটা সংজ্ঞা হতে পারে, বলের সংজ্ঞা হলো যে ভরবেগের পরিবর্তন হারকে আমরা কি বলি, বল বলি। তাহলে পি সমান এফ সমান কি হবে, ভরবেগের পরিবর্তন হারকে আমরা বল বেগ। সাধারণত আমরা কি ছিল, ভরবেগের পরিবর্তন হার প্রদত্ত বলে সমানুপাতিক, পরে কিন্তু সমানে হয়েছিল। সেই হিসেবে এই সংজ্ঞা অনুসারে তার টর্ক কি হবে, টর্ক হলো রৈখিক ভরবেগ। এটা হলো রৈখিক, এটা হবে কৌণিক ভরবেগের পরিবর্তন হারকে কি বলা হয়। তাহলে এই যে এল হলো রৈখিক ভরবেগ, রেল হলো কি রৈখিক, পি হলো রৈখিক ভরবেগ, আর এল হলো কৌণিক ভরবেগ। হ্যাঁ, পি সমান কি হয়, এম ভি।
পি সমান এম বের রৈখিক ভরবেগ, আর এটা হলো কি কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের পরিবর্তন হারকে টর্ক বলে। এটা আমরা মনে রাখবো, কৌণিক ভরবেগের যে পরিবর্তন তাকে আমাদের টর্ক বলে। এটা হচ্ছে টর্কের সংজ্ঞা অনুসারে, যে যেমন রৈখিক ভরবেগের পরিবর্তন হারকে বল বলে, এবং কৌণিকের ক্ষেত্রে টর্কের ভূমিকা পালন করে, এই জন্য বলা হয় এটা রৈখিক ভরবেগের কৌণিক ভরবেগের পরিবর্তনকে টর্ক বলে। তাহলে এই ক্ষেত্রে অপশন কোনটা? 1 নম্বরটা সঠিক, যে টর্ক এবং কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্ক হলো টর্ক ইজিক্যাল টু, এটা হবে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদের এখানে কি এফ সমান এম এ, এম এ সমান হলো ডিপি বা ডি টি। তাহলে সেম ভাবে টর্ক ইজিক্যাল টু হবে ডিএল বাই ডিটি, কারণ এটা হলো কৌণিক ভরবেগ আর এটা হলো রৈখিক ভরবেগ। এটা হচ্ছে ঘূর্ণনের ক্ষেত্রে যে বল ভূমিকা পালন করে সেটা হচ্ছে টর্ক, আর এটা হচ্ছে যে সোজা পথে যে বল প্রয়োগ করি তার ঘূর্ণন ছাড়া সেটা হচ্ছে বল। অর্থাৎ বল হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, ভরবেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি? বল বলি। অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার ছিল বলের সমানুপাতিক, পরে কিন্তু সেটা সমানই হয়েছিল, সমানই হয় প্রমাণ করলে। তাহলে এটা হলো ক নম্বর উত্তর। তাহলে আমরা এরপরে আমরা দেখি নেক্সট 2 নম্বর, যে 2 নম্বরটা কি? যে একটি চাকা স্থির অবস্থান থেকে, একটি চাকা স্থির অবস্থান থেকে 2 কি দেওয়া আছে এখানে 2 নম্বর অঙ্ক, 2 রেডিয়ান পার সেকেন্ড তার সুষম কৌণিক ত্বরণে ঘুরতে শুরু করলো, এবং 5 সেকেন্ড পরে, কত সেকেন্ড পরে? 5 সেকেন্ড পরে এর কৌণিক ভরবেগ কত রেডিয়ান পার সেকেন্ড হবে? কৌণিক ভরবেগ রেডিয়ান পার সেকেন্ড। আমরা কিন্তু এই জিনিসটা অনেকে জানি না, যে এককগুলো কিন্তু ভুলায় ফেলি। আচ্ছা, আমাদের থিটা হলো কৌণিক সরণ, এর একক হলো কি? রেডিয়ান। আর এস হলো রৈখিক সরণ, এর একক হলো মিটার। আবার থিটার পরে কি হলো? কৌণিক বেগের হারকে, কৌণিক সরণের হারকে কৌণিক বলে। তাহলে এর একক হবে কি? রেডিয়ান পার সেকেন্ড। আর ভির একক হলো আমরা জানি মিটার পার সেকেন্ড। এর ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আলফা হলে আলফার একক কি হবে? ওমেগা বাই টি। তাহলে একক হবে রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। এই একক কিন্তু আমাদের জানতে হবে। তাহলে এটা সুষম ঘুরতে থাকলে এর 5 সেকেন্ড পরে এর রৈখিক ভরবেগ কত হবে? তাহলে আমরা কি জানি, যে ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি। তাহলে এর স্থির অবস্থান থেকে, তাহলে স্থির অবস্থান থেকে হলো আলফা নট 0 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটা হলো 0, আর আলফার মান হলো কি 2, আর টাইম কত? 5। তাহলে 5 গুণ 10, 10 কি হবে? একক রেডিয়ান পার সেকেন্ড। এই যে এটা হলো অঙ্ক। এই যে আমরা বলি যে অঙ্ক আসবে না, অঙ্ক করবো না, অঙ্ক কিন্তু এই ধরনের জাস্ট ছোট ছোট অঙ্কগুলো, কিন্তু এই বড় অঙ্ক বা কনসেপ্টগুলো আপনি ক্লিয়ার থাকলে যেগুলো অঙ্ক আপনি সহজেই করতে পারবেন। তাহলে একক হবে কি হবে? 10। এই যে 10 হবে খ নম্বর উত্তর। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমাদের কিন্তু এই সূত্রগুলোতে এই ধরনের মনে না থাকলে আমরা এভাবে মনে রাখবো, যে ভি ইজ ইকুয়াল টু কি হয়? ইউ প্লাস এটি। তাহলে এই অনুপাতে কি হবে? এই যে কৌণিক বেগ, এটা আদি কৌণিক বেগ, আর আলফা হলো রৈখিক ত্বরণ, কৌণিক ত্বরণ আলফা, এভাবে হবে। আবার আমরা কি জানি? ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এর মতো করে। তাহলে কি হবে? ওমেগা স্কয়ার আদি বেগ ওমেগা নট স্কয়ার প্লাস 2 আলফা থিটা। আরেকটা আছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে এই সূত্র মতো করে তাহলে কি হবে? তাহলে এই সূত্র হলো আলফা দেখাতে হবে এস আদি বেগ ওমেগা টি প্লাস হাফ আলফা টি স্কয়ার। আমরা কিন্তু এই সব কিন্তু এভাবে কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই সমীকরণগুলো এভাবে কিন্তু আমাদের মনে রাখতে হবে। থ্যাংক ইউ। তাহলে 2 নম্বর হলো। এবার দিকে আবার 3 নম্বর কি বলছে খেয়াল করবেন, যে যদি কোনো বস্তুর ভরবেগ 50% বৃদ্ধি করে এর গতি কি হবে? কত শতাংশ বৃদ্ধি পাবে? তার মানে কি বার করতে বলছে? যে সুদের অঙ্কর মতো, যে 100 টাকা আমার সুদ যদি আমাদের কি হয় 100% বৃদ্ধি করা হয়,
তাহলে সুদ 100% বৃদ্ধি করলে মূল আসলে কত শতাংশ বৃদ্ধিটা আছে, মানে সুদ তাহলে কত অংশ বৃদ্ধি পাবে। যে ভরবেগ মানে আসল যদি কি কত পার্সেন্ট বৃদ্ধি করা হয়, আসল যা আছে তার চেয়ে 50% বৃদ্ধি পায়। তাহলে আসল 50% মানে কি আগে ছিল 100 টাকা, এখন হচ্ছে 150 টাকা। তাহলে আগে ভরবেগ ছিল যা, তার চেয়ে কত হবে, তাহলে এটা 50% কথাটার অর্থ হলো আমরা জানি 50% হলো 0.5। তাহলে আগে ছিল কত 100, তার মানে আগে ছিল 100 তারপরে 50, তার মানে আগে ছিল এই যে আমাদের 100 এর সাথে হলো যে আমাদের যোগ হবে 50, তার অর্থাৎ হলো কি 150%। তার মানে 50% মানে কত 1.5 হয়েছে, 1.5 অর্থাৎ আগে ছিল 1, পরে হলো 0.5 বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 1.5 হয়েছে। তার মানে বৃদ্ধি পায়ে কে 1.5 আছে, ভরবেগ 1.5 আছে, 50% বলতে 1.5। 1.5 কিভাবে হলো, আমরা যে 1 এটা মানে কি বৃদ্ধি পাচ্ছে হলো 0.5, তাহলে 0.5 কোথায় বৃদ্ধি পাইছে, 1 যোগ 0.5 মানে বৃদ্ধির পরে হলো 1 যোগ 0.5 অর্থাৎ 1.5। এরই উপর আমাদের বলছে যে আমরা জানি কি বস্তুর গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক, বস্তুর গতিশক্তি বস্তুর ভরবেগের বর্গের সমানুপাতিক। কারণ আমরা সূত্র জানি কি ছিল, যে সূত্র জানি হলো গতিশক্তি হলো বস্তুর এই যে এরকম p²/m, অর্থাৎ গতিশক্তি এর সমানুপাতিক, তার কত হলো 1.5 p বৃদ্ধি পালো, নিচে হলো 2m। তাহলে এখানে কি হলো 1.5 এর উপর বর্গ করলে 2.25 p² হয়, নিচে হলো 2m। তাহলে আগে ছিল কত p²/2m, বৃদ্ধি পাওয়ার পরে কত হলো 2.25, মানে বৃদ্ধি পাওয়ার পরে হয়েছে 2.25। তাহলে বৃদ্ধি কত পাচ্ছে, আগে ছিল কত 1, তাহলে 2.25 এর থেকে 1 বাদ দিলে 1.25, তাহলে এটা ইয়ে করলে পার্সেন্ট করলে 1.100 কত পার্সেন্ট, তাহলে হলো যে 125। তাহলে গতি শতাংশ কত অংশ বৃদ্ধি পালো, বৃদ্ধিটা চাই, সেই জন্য কিন্তু 1 বিয়োগ করতে হলো লাস্টে, এই যে বর্গ করার পরে 1 বিয়োগ করলে আমাদের ফলাফল হবে 125%, অর্থাৎ কত পার্সেন্ট 125%। এই যে এভাবে কিন্তু আমাদের এই যে বৃদ্ধিটা বের করতে হবে, বৃদ্ধি হলো কত পার্সেন্ট, বৃদ্ধি হলো এই যে বৃদ্ধি হলো 125%। আমরা কিন্তু মনে রাখতে হবে যে এগুলো কিন্তু প্রশ্ন খুবই কমন আসে। তাহলে মনে রাখতে হবে যে কে সমানুপাতিক p², আবার কিন্তু আমাদের এই কে সমানুপাতিক বেগের বর্গরও কিন্তু এরকম কিন্তু বেগ দেও কিন্তু এরকম মনে রাখবো। এটা সূত্র হলো কে = 12m v² সমান p²/2m, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। পি হচ্ছে কি ভর বেগ, পি হচ্ছে কি ভর বেগ, আর ভি হচ্ছে কি বেগ, আর কে হচ্ছে গতিশক্তিকে বোঝায়, আমরা ই কে বা কে দ্বারা লিখলেও সমস্যা নেই। এটা গেল আমাদের। এবার আমরা দেখি 4 নম্বর হলো বৃত্তাকার পথে কোনো একটা চাকা, চাকা সাধারণত কিভাবে ঘোরে, বৃত্তাকার পথে ঘোরে। তাহলে বৃত্তাকার পথে একটি চাকা কনস্ট্যান্ট টর্ক প্রয়োগ করা হলো, 4 সেকেন্ড কাজ করলো, 4 সেকেন্ড কাজ করা এর কৌণিক ভরবেগ L থেকে বৃদ্ধি পায় 6L হলো। তাহলে L থেকে বৃদ্ধি পায় কত L হলো 6s, কোন কৌণিক ভরবেগ হলো L থেকে বৃদ্ধি পায় কত হলো 6L হলো। তাহলে কোনো একটা যে আমাদের কোনো একটা কি হলো যে কৌণিক ভরবেগ বৃদ্ধি পায় 6L কি হলো আগে ছিল L থেকে 6L, তাহলে ভরবেগের পরিবর্তন কত, সে ভরবেগের পরিবর্তন হলো dl, dl এর মান হলো 6L থেকে একটা L বাদ দিলে 5L। তাহলে এই টর্ক কি হবে যে dl, আমরা যে 1 নম্বর দেখলাম dl/dt, তাহলে dl এর পরিমাণ হলো 5L আর টাইম হলো কত সেকেন্ড, এই যে 4 সেকেন্ড, তাহলে 4 দিয়ে ভাগ করলে তাহলে 5 পাই। আচ্ছা এটাই তো উত্তর, তাহলে উত্তর হবে খ নম্বর উত্তর। এটা আরেকদিন সলিউশন করে দিয়েছিলাম, আর মনে হয় আরেকদিন। এবার আমরা দেখব যে বলছে পৃথিবীর মুক্তিবেগ দেওয়া আছে, পৃথিবীর মুক্তিবেগ। আমরা মুক্তিবেগ কি সাধারণত জানি যে কোনো একটা বস্তুকে সর্বনিম্ন যে বেগে নিক্ষেপ করলে পৃথিবীর আকর্ষণ ভেদ করে যাবে তাকে পৃথিবীর মুক্তিবেগ বলে। যদি এটা পৃথিবী না হয় মঙ্গল গ্রহে হয়, তাহলে মঙ্গল গ্রহের পৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুকে সর্বনিম্ন যে বেগে নিক্ষেপ করলে সেটা মঙ্গল গ্রহের বাইরে চলে যাবে তাকে বলা হবে মঙ্গল গ্রহের মুক্তিবেগ।
এটা বলা হয়। হ্যাঁ, তাহলে পৃথিবীর এখানে কি দেওয়া আছে যে পৃথিবীর মুক্তিবেগ এটা হলো 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা কনস্ট্যান্ট বা মুখস্থ মনে রাখতে হয়। প্রত্যেকটা গ্রহের মুক্তিবেগ কনস্ট্যান্ট। এর কি করা হলো, এর পৃথিবীর দ্বিগুণ এবং ব্যাসার্ধ অর্ধেক করা হলো, তাহলে এর মুক্তিবেগ কত? তাহলে কোন একটা গ্রহের ভর বানিয়েছে আমরা কি দ্বিগুণ, তাহলে আমরা মুক্তিবেগ সমান কি জানি, v = gm বাই r, 2gm বাই r। হ্যাঁ, তাহলে 2gm বাই যদি r হয় তাহলে কি বানালো, দ্বিগুণ বাড়াইছে আমাদের, সলিউশন করে না আছে নিচে গেছে। তাহলে আমাদের কি করা আছে, ভর বানাইছে দ্বিগুণ, তাহলে ভর বানাইছে কি গুণ, দ্বিগুণ করা হয়েছে। তাহলে ভর যদি আমাদের দ্বিগুণ করা হয় তাহলে তাহলে এই gm ভরের জায়গায় বসলো 2m, আর r করা হয়েছে অর্ধেক, পুরোটার উপর রুট। তাহলে দেখেন এই 2 এবং এই 2, তাহলে উপরে হচ্ছে কি বেশি হলো, 4 বেশি হলো, তাহলে 4 gm বাই r। হ্যাঁ, আর এখানে কিন্তু 2 ছিল আগে থেকে, তাহলে আমরা একটু ইয়ে করে নেই, তাহলে এখানে হলো, আচ্ছা 2 এভাবে রাখি, 4 সামনে দিয়ে এর উপর রুট, তাহলে বাইরে কি আসলো, আমরা কিন্তু 2 রাখলাম, তাহলে বাইরে আসলো শুধু 2gm বাই r, এই যে 2 বাইরে আসলো অর্থাৎ দ্বিগুণ হলো। তাহলে আগে ছিল কত, 11.2, এর সাথে 2 দিয়ে গুণ হলে 22.4 কিলোমিটার পার সেকেন্ড। এটা হবে এই উত্তর। হ্যাঁ, এটা কিন্তু এখানে আমার পিডিএফ এ করাও আছে, এই যে এটা, এই যে ডু আর, এই যে এখানে দেখেন যে এই যে এখানে 4 সামনে আছে, 4টা 2 নিয়ে আছে, 2টা কেন নিয়ে আসলাম, কারণ এইটুকু তো আমাদের আদি মুক্তিবেগ, তাহলে এখানে 11 পয়েন্ট এত সাথে আমরা কি করে দিচ্ছি, গুণ করে দিচ্ছি, দিলে হচ্ছে 44.22.4, অর্থাৎ দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে। কত গুণ বৃদ্ধি পাচ্ছে, দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে। এবার বলছে এবার আমরা দেখি 6 নম্বরটা, সবগুলো নিচে নামে গেছে। ভূপৃষ্ঠ থেকে অভিকর্ষ ত্বরণ জি, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধ সমান উচ্চতায়। আমরা কি জানি যে পৃথিবীর পৃষ্ঠে জি এর মান সবচেয়ে বেশি, তার সাথে যত উপরের দিকে যাব তত জি এর মান কি যাবে, কমে থাকবে। আবার পৃথিবী থেকে নিচের দিকে গেলেও কিন্তু জি এর মান কমতে থাকে। অর্থাৎ বলছে যে পৃথিবীর পৃষ্ঠে জি এর মান পৃথিবী থেকে পৃথিবীর ব্যাসার্ধ এইটুকু যদি আর হয়, এরই সমান উচ্চতায়। তাহলে আমরা কি জানি, জি gm বাই আর স্কোয়ার। তাহলে এ আর বলতে কি হবে, আমরা লিখি আর প্লাস এইচ লিখি, তাহলে আর প্লাস এইচ এর জায়গায় কি হবে, আর একটা আর হবে, তাহলে কি হবে gm 2r বলতে 4 আর স্কোয়ার হলো। তাহলে কত গুণ কমলো, তাহলে আমাদের সাধারণত এটা হয় gm বাই আর স্কোয়ার, কিন্তু সেখানে আবার এখানে কি নতুন করে একটা কি আছে, 4 আসছে, তার মানে এখানে 4 আসার ফলে তার মানে কি আগের সাথে g/4, এটা হলো গ নম্বর উত্তর হবে। অর্থাৎ পৃথিবীর, এটা আমরা কনসেপ্ট মনে রাখবো যে পৃথিবীর সমান ব্যাসার্ধের উপরে যদি কোনো একটা বস্তুকে নিয়ে যায়, সেখানে জি এর মান হবে পৃথিবীর পৃষ্ঠে জি এর মান 9.8 এর 4 ভাগের 1 ভাগ। এই যে এখানে করা আছে। এবার দেওয়া আছে 7 নম্বর হলো কি, যে একটি 0.2 লম্বা রেঞ্জ, মানে হাতলের রেঞ্জ দেওয়া আছে 0.25 রেঞ্জ, এর শেষে হাতলের উপর কত ডিগ্রি কোণে নিক্ষেপ করলো, 30 ডিগ্রি কোণে, এবং কত বল, 200 নিউটন বল প্রয়োগ করা হলো, বলটির উপর প্রযুক্ত টর্কের মান কত। আমরা জানি কি টর্ক, টাউ ইজিক্যাল টু, আমরা টাউর মানটা লিখি শুধু আমাদের আর এফ সাইন থিটা, এটা সবারই জানা, কারণ আমার টাও ইজিক্যাল টু হয় এর ব্যাসার্ধ ভেক্টর এবং বলের ক্রস গুণফল, তাহলে মান যদি দেই তাহলে মান হবে আর এফ
সাইন থিটা। তাহলে এখানে মান তো সব দেওয়া আছে। এই যে আর হচ্ছে লম্বা হাতল, হারকে আমরা ব্যাসার্ধ ভেক্টর, হাতলের যে লম্বা সেটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর 0.25, আর 200 হলো নিউটন, আর সাইন 30 ডিগ্রি মান হলো হাফ। এটা হিসাব তো এমনি করা যাবে, এটা 100 গুণ করলে 2.5, হ্যাঁ 25 নিউটন মিটার, 25 নিউটন মিটার। টর্কটা কি জিনিস? টর্ক হলো যে পরিমাণ বল কোনো একটা বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুটি বৃত্তাকার পথে করে, মানে যে বল প্রয়োগ করলে বস্তুটি বৃত্তাকার পথে, সেটা হলো টর্ক। তবে টর্কের একক নিউটন মিটার। আবার হচ্ছে যে হ্যাঁ, তারপরে আবার এখানে কিন্তু কাজের একক কি? কাজের একক কিন্তু বল গুণন সরণ, বল গুণন সরণ, তার মানে বলের একক নিউটন মিটার। অর্থাৎ কাজ টর্ক কিন্তু এক ধরনের কাজ, কারণ টর্কের একক আর কাজের একক কিন্তু এক। এই জন্য মনে রাখার জন্য যে টর্কের মাত্রা একক যা, কাজের মাত্রা একক সেম। এই এখান থেকে কিন্তু আমরা এটা মনে রাখতে পারবো। একটি প্রক্ষেপণ মানে প্রজেক্টাইলকে আনুভূমিক সীমায় 30 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড নিক্ষেপ করলে বায়ুরোধীর অপেক্ষা করলে পাটি উড্ডয়ন সময় কত? উড্ডয়নের সময়কাল চাইছে। উড্ডয়ন সময়কাল আমরা কি জানি? উড্ডয়ন হলো টি ইজ ইকুয়াল টু কি 2 ইউ নট সাইন থিটা বা ভি নট আমরা লিখি বাই জি। তাহলে কিন্তু এখানে আমাদের মানটা বসালেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে যে 30 ডিগ্রি 200 বসাবো, মান বসালে আমরা হিসাব করলে কিন্তু এইগুলো পাবো। এটা কিন্তু একদম সোজা আছে, এখানে আমাদের করা আছে। এই যে দেখেন এখানে যে এই যে 2 পয়েন্ট এত সাইনের মান 30 ডিগ্রি মান হাফ 9.8 এটা বসাইছে। তবে এখানে একটা সমস্যা হয় যে আমাদের অনেকে বলে যে হিসাব এত সময় মধ্যে হিসাব করবে, হিসাব করা সোজা। আমাদের হিসাব আমাদের নিজের মতো করে নিতে হবে। হ্যাঁ, হিসাব কিভাবে করে নেব? 2, এখানে কি আদি বেগ কত দেওয়া আছে? আদি বেগ বেগ দেওয়া আছে 2 আর সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান কিন্তু হাফ। এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে, সাইন 30 ডিগ্রি মান হলো হাফ। এটা 9.8, এই 9.8 আমরা না বসায় যদি আমরা করতে পারি যে 9.8 মানে 10 বসাবো, আর এটা মানে কি হাফ, সাইন 30 ডিগ্রি মানে কি হাফ। তাহলে এটা হলো হাফ, আর এটা হলো যে 10। তাহলে এই 2 কেটে গেলে 10 দিয়ে কাটলে কত হয়? 10 দিয়ে কাটলে 2, তাহলে কত হয়? 2 হয়। সরি, আদি বেগ 20, 10 দিয়ে কাটলে 2, এটা কেটে গেল। তাহলে এটা কি অ্যান্সারটা 2 এর কাছাকাছি। 2 এর কাছাকাছি কোনটা আছে? যে এটা। আর কোনো চিন্তা করার দরকার আছে? সহজ অঙ্ক। আমরা যদি আমরা জটিল করে ভাবি তাহলে জটিল, তাছাড়া কিছু না। একটি কণা x অক্ষ বরাবর, একটি কণা কি আছে? x অক্ষ বরাবর x = 0 থেকে 2 মিটার পর্যন্ত এত বল প্রযুক্ত। তাহলে বস্তুটি কাজ কি? আমরা কাজ = কি জানি? বল গুণন সরণ, কিন্তু ওইখানে একটা লিমিট দিছে। তাহলে আমরা কাজ = কি জানি? বল গুণন সরণ। এখানে আমরা সরণ ধরলাম dx, সেটা কাজটা কই থেকে শুরু হবে? 0 থেকে 2 মিটার পর্যন্ত, কারণ আমরা বল গুণন সরণ, আমরা এইটুকু হলো বল, এইটুকু হলো সরণ। এই যে এইটুকু হলো বল, শুধু কাজটা হচ্ছে x অক্ষ বরাবর। না, আমরা ওই আইটাই দিয়ে অত হিসাব করার দরকার নেই, ডট গুণফল গেলে আই চলেই যাবে। তাহলে এটা কত হবে? 3 সামনে এলো, এর নিয়মে পাওয়ারের সাথে 1 যোগ হয়, যোগ অবস্থায় নিচে নামে। হ্যাঁ, ইন্টিগ্রেশন নিয়ে, তাহলে এটা কি হবে? x³ এটা হলো 0 থেকে 2। তাহলে 3 সামনে আসলো, এই 3 দিকে সামনে আনে কিন্তু 3/3 হয়, x³ এর উপর এই যে যেভাবে 2/0। তাহলে এই ক্ষেত্রে 1, এটাকে 2 এর উপর 3, 0, তার মানে এটা কত হবে? 8। এটা কিন্তু 8, এই যে 8 হলো, এটা উত্তর হবে। এরকম প্রশ্ন আছে একদম। কিন্তু আমাদের সাধারণত আমাদের প্রশ্নগুলো করবে যে আমাদের যাতে এই 2 ঘন্টার ভিতরে 200টা না মারলে যাতে আমরা 150টা সহজেই মারতে পারি, সেই হিসেবে কিন্তু অঙ্কগুলো দিছে। আর দেখবেন যে ফিজিক্স বলতে কিন্তু অঙ্ক ছাড়া কোনো কিছুই নাই। অঙ্ক হলো ছোট হলো অঙ্কগুলোই দিছে, অঙ্কই দেখবেন যে 50%। এই যে দেখেন এখানে অঙ্কই দিছে, এটা এই যে এটা একটা অঙ্ক দিছে। একটি ফ্লাই হুইলকে 600 RMP রাউন্ড পার রিভলিউশন মানে ঘুরানো আর কি, বা রাউন্ডে বলা যায়, হ্যাঁ, পার মিনিট ঘোরে কৌণিক বেগ কত? তাহলে এর কৌণিক বেগ ওমেগা = কি হয়? 2π n বাই কি হবে? t। তাহলে এখানে কতবার ঘুরছে? 2π কতবার? 600। কত মিনিটে আমাদের মিনিট যদি বানায়, তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ড। এটা কেটে দেয়, এটাতে কাটলে কত? 10, তাহলে 20π।
হ্যাঁ, এটা কি হবে 20 পাই রেডিয়ান পার সেকেন্ড। হ্যাঁ, রেডিয়ান পার সেকেন্ড। আমরা এখানে কিন্তু 20 পাই কিন্তু উত্তর দেওয়া নেই, তাহলে 20 পাই যদি উত্তর না দেয়, 20 পাই যদি হতো না, কিন্তু পাইয়ের মান কত 3.16, কিন্তু অনেকে ভাবে 3.16 গুণ করতে সময় শেষ। 3.16 গুণ করে কি দরকার আমার, 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করলে তার একটু বেশি, 3 দিয়ে গুণ করলে 60, 60-এর চেয়ে একটু বেশি, তাহলে গ নম্বর উত্তর। 60-এর চেয়ে একটু বেশি হলে গ নম্বর উত্তর। এইভাবে কিন্তু আমাদের হিসাব করব। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে কোনটা থাকলে বলতে পারবেন। এই যে এখানে এগুলো সলিউশন করা আছে। হ্যাঁ, এটা সলিউশনও করা আছে। কারো যদি প্রয়োজন হয় পিডিএফ আমাকে বলবেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাদের পুরো সলিউশনই দিয়ে দিতে পারবো। আচ্ছা, দেখলো যে 11 নম্বর আছে যে এগুলো হলো বলবিদ্যায়, যে নিচের কোনটি সংরক্ষণশীল বল। দেখেন, নিচের কোনটি অসংরক্ষণশীল বল, মানে যে বল আদি এবং শেষ অবস্থার উপর নির্ভর করে না, অর্থাৎ যে বল প্রয়োগ করলে বস্তুটি শক্তিটা অন্য অন্য কাজে কি হয়ে যায়, ব্যয় হয়ে যায়, সেটা হলো নন কনজারভেটিভ ফোর্স। তাহলে মহাকর্ষ বল হলো আমরা জানি সংরক্ষণশীল বল, স্থির চুম্বক বল স্প্রিং বল, আর সংঘর্ষ বল হলো যে বলের ফলে সংঘর্ষের ফলে শক্তি, তাপ শক্তি বা অন্যান্য শব্দ শক্তিতে ব্যয় হয়ে যায়, সেটা কিন্তু ফিরে, যে বলটা কিন্তু ফিরে আনা যায় না। মানে যেমন একটা স্প্রিংকে আমরা বল প্রয়োগ করলাম, ছেড়ে দিলাম, স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, কিন্তু এরকম তড়িৎ বল, মহাকর্ষ বল এগুলো সংরক্ষণশীল বল, কিন্তু ঘর্ষণ বল এখান থেকে। এই যে যে আমরা বলবিদ্যা যেগুলো আমরা পড়াশোনা করি, যেহেতু এবার ভেক্টরে ছিল না, বিসিএস এ সিলেবাস ছিল না, ভেক্টর দিয়ে কোনো প্রশ্ন হয়নি, তাই এই প্রশ্নে কি আসলেই কঠিন হয়েছে না, কিন্তু আপনাকে অনেক কিছু জানতে হবে, যারা জানছে তারা সরাসরি উত্তর করতে পারছে। কিন্তু অনেকে আমার যে পিডিএফ পায় অনেক কমন পাইছে, কিন্তু ঘটনা হলে সাধারণ অংশে সে ভালো পারে নাই। হ্যাঁ, অনেকে আবার দেখে অবহেলা করে পড়ে নাই, পরে দেখতেছে যে আমি যে পিডিএফ দিয়েছিলাম এতগুলো সব কমন, মানে মনে করছে যে কমন পড়বে না, সেই জন্য অত পড়েনি। এবার আমরা দেখি প্রপার্টি অফ ম্যাটার থেকে। প্রপার্টি অফ ম্যাটার মোটামুটি কঠিনই আছে, হঠাৎ করে পারা কঠিন যারা রেগুলার না পড়ছে। প্রথম অংশটা মোটামুটি ইজি আছে বলা যায়। এটা একটি বলছে যে একটা পাইপ, এত পিএস একটা পাইপ দিয়ে তরলে, এখানে দেখেন কি কি দেওয়া আছে, বেগ দেওয়া আছে, আর কি দেওয়া আছে, বেগ। হ্যাঁ, এখানে যারা পড়ছে কি জানে যে বেগ বলতে আমরা কি জানি, বেগ বলতে কি মিটার পার সেকেন্ড, তাই তো। কিন্তু যদি পার সেকেন্ডে কথাটা বলি তাহলে কিন্তু এটা মিটার, তাহলে এখানে পানি যাচ্ছে বেগ, আবার এখানে এটা দেওয়া আছে কি ক্ষেত্রফল, মানে এ দেওয়া আছে আর বেগ দেওয়া আছে এ ভি। এ ভি বলতে আমরা কি বোঝাই, এখানে এ ভি বলতে আমরা বোঝাচ্ছি এটা হলো আয়তন। আয়তন বলতে প্রতি সেকেন্ডে এর ভিতরে কতটুকু পানি বা তরল পদার্থ গতিপ্রাপ্ত হচ্ছে, অর্থাৎ এই আয়তনের ভিতরে এখান থেকে কি পরিমাণ পানি বা তরল পদার্থ গেল, সেটা হলো আমাদের হিসাব করি প্রতি আয়তনে, মানে প্রতি সেকেন্ডে কি পরিমাণ পানি যায়, মানে পানির আয়তন। তাহলে পানির একক হলে কি, হ্যাঁ আয়তনে কি মিটার কিউব, অর্থাৎ আমরা হিসাব করি প্রতি সেকেন্ডে পানির ফ্লো যা হবে, এই পাশে প্রতি সেকেন্ডে পানির ফ্লো তাই হবে। এই জন্য এখানে যে তরলের যে প্রবাহের যে সংঘর্ষের যে সান্দ্রতা যে সমীকরণ ছিল, এখানে ছিল যে এটা হলো যে এ ভি হচ্ছে হলো V1 V2, এটা কি হবে A1 A2 V2। এটা কিন্তু প্রকৃতপক্ষে এটাও আয়তন এটাও আয়তন, মানে V1 আয়তন V2 আয়তন, দুইটা আয়তন কিন্তু সমান হবে এটা, মানে আর এক্ষেত্রে ছোট বি এটা হচ্ছে বেগ, মানে বেগ আর বি এটা মনে হবে না, এটা হলো আয়তন। অর্থাৎ তাহলে কি হবে A1 বেগ V1 ইজিক্যাল টু A2 বেগ V2। তাহলে আমাদের তাহলে কি চাইছে যে এই যে তরলের কত হবে, গতি কত হবে, মানে পরেরটার গতি কত হবে। তাহলে পরেরটা যদি আমাদের গতি বার করার প্রয়োজন হয়, তাহলে সূত্রটা আমাদের কি দাঁড়াবে, হ্যাঁ সূত্রটা তাহলে আমাদের কি দাঁড়াবে, যেহেতু এটা তাহলে আমাদের সূত্র হলো যে A2 V2 ইজিক্যাল টু A1 V1। চাইছে হলো যে পরের গতিবেগ, অর্থাৎ V2 চাইছে, তাহলে A1 V1 বাই A2। তাহলে এই যে এটা গুণন, তাহলে এটা গুণন হবে 0.5 0.5 গুণন 1, নিচে হবে কত ওই 0.01। তাহলে আমরা জানি যে 0 উপরে হলো 5, নিচে হবে 1। কিভাবে, পয়েন্টের পরে 2 ঘর, পয়েন্টের পরে 2 ঘর সমান সমান আমরা নিয়ে গেলাম, তাহলে এটা হবে
5, তাহলে হবে 5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তার মানে 5 আর এটা গুণ করলে হবে, দেখেন এখন 5 আর এটা গুণ করলে কত হয়, 0.1 গুণন 5 হলো 0.05, 0.05, আবার এই দুটো গুণ করলেও 0.05 হয়। অর্থাৎ এই দিকে যতটুকু আয়তনে পানি গেছে প্রতি সেকেন্ডে ঠিক ততটুকুই কিন্তু বের হবে। এটাই কিন্তু শক্তি সংরক্ষণে যে যে নীতি বলা হয়, সেটা যে ওই পাইপের ভিতরে প্রতি সেকেন্ডে যতটুকু পানি ঢুকবে ঠিক প্রতি সেকেন্ডে ততটুকু পানি বের হবে। যদি এরকম হয় যে ক্ষেত্রফল কম হয় তাহলে বেশি বেগে যাবে, বের হবে। আর প্রথমে যদি ক্ষেত্রফল কম হয়, হ্যাঁ, তাহলে কিন্তু কি হবে, বেগ বেশি হবে। এটা এরকম জাস্ট দুটো গুণফল কিন্তু সেম হবে। সেটাই হলো আমাদের কিন্তু এটা সাধারণত এটা আমাদের অনার্স লেভেলে যে পড়াগুলো ওখান থেকে কিন্তু বেসিকটা দিয়েছে, কিন্তু ওখান থেকে কিন্তু বড় কঠিন কিছু দেয়নি, এটা কিন্তু বেসিক দিয়েছে। এটা অবশ্য আমার ওই নোটে এইভাবে সরাসরি ছিল না, এই জন্য কিন্তু এটা দেয় নাই। অনেকে কিন্তু আন্দাজে দিয়ে দেয় যে এটা আমার, কিন্তু আমার ছিল না এটা, আমার সরাসরি ওই সময় ওইতে অল্প সময় নোট করছিলাম বেসিক। অথবা যারা এই বেসিকটা কাজে লাগছে, যারা জানে তারা পারছে। এটা আসলে বেসিক দিয়ে অনেক সময় দেখা গেলো যে নোটের ভিতরে ইনক্লুড করা যায় না, যারা এমনিতে পারছে পারলো, না পারলে আর কিছু করার থাকে না। আচ্ছা, এটা তো আমি করে দিলাম। পয়েন্টটা কিন্তু পৃষ্ঠ টানের মাত্রা কি, এটা কি বলছে কি, পৃষ্ঠ টানের মাত্রা। হ্যাঁ, পৃষ্ঠ টান, আমরা পৃষ্ঠ টান কি জানি, আমরা কিন্তু জানি যে টি সমান কি হয়, এফ বাই, এই যে এফ বাই এল ছিল। তাহলে বলের একক কি, এফ সমান এম এ, মনে রাখার জন্য। তাহলে এফ এর ভর এম, এল পার, এই যে নিচে হলো এল, তাহলে এটা কাটে গেলে এম পার এই যে এল টি। তাহলে এটা হলো এই যে এটা গ নম্বর উত্তর। দেখেন এটা সোজা প্রশ্ন, এটা কিন্তু সোজা আছে, এটা আগেরটা কিন্তু কঠিন ছিল, এটা কিন্তু আমার নোটে ছিল। নোটে এগুলো থাকে, আপনি যে কোনো ব্যক্তি নোট করুক বা কিছু করে এগুলো থাকবেই। আর অনেক সময় দেখা গেল যে এমন প্রশ্ন হয় যে যেভাবে বই লেখছে, যেভাবে নোট লেখছে সবারই কমন, কিন্তু আমার ওই সময় অল্প সময়ের মধ্যে আমার জানার মধ্যে শুধু আমি এই যে নোটটা তৈরি করেছিলাম অত অল্প সময় অনেক কষ্ট করে, কিন্তু প্রশ্নটা মোটামুটি কমন ছিল বা ইজি ছিল বলে আমার পুরো নোট তৈরি করা সত্ত্বে জাস্ট কমন পড়েছে। এমন না যে আমি গর্ব করি না যে আসলে কমন পড়ছে, এরকম অল্প সময়ের মধ্যে আমি নোট তৈরি করছি, জাস্ট আমার নোটের ফিভার করছে যাকে বলা হয়। এরকম একটা অভিজ্ঞতা মানে কাজে লাগছে আর কি, যে অল্প সময় নোট করার ফলে এগুলো কমন পড়ছে, এমনকি অনার্স লেভেলগুলো বেশি কমন পড়ছে আরো। একটি লম্বা তারের দৈর্ঘ্য বরাবর বিকৃতি, এটা কি দেওয়া আছে, দৈর্ঘ্য বরাবর বিকৃতি চাইছে কি, যে লম্বা বরাবর এখানে দেওয়া আছে কি, দৈর্ঘ্যের সাথে লম্ব বরাবর বিকৃতি হলো এটা। তাহলে এটা হলো যে দৈর্ঘ্য বরাবর বিকৃতি, আর একই সময় দৈর্ঘ্যের সাথে লম্ব বরাবর বিকৃতি পয়সের অনুপাত কত। একটা হচ্ছে পার্শ্ব বিকৃতি, একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্যের সাথে লম্ব কিন্তু পার্শ্বই বোঝায়, তাহলে এটা হলো পার্শ্ব, আর এটা মানও কম। তাহলে আমাদের এই যে পয়সনের যে অনুপাত, সে পয়সন অনুপাত তাহলে আমাদের কি হবে, যে পার্শ্ব বিকৃতি, পার্শ্ব বলতে কোনটা হবে, 0.001 আর 0. আর দৈর্ঘ্য হলো এটা, তাহলে এটা ভাগ করে দিলে 0.01 হয়। সেক্ষেত্রে উত্তর হবে, এটা কিন্তু কঠিন, এটা ইজি প্রশ্ন। এগুলো অঙ্ক আমার শীটে অনেক ছিল, এর অনুরূপ অঙ্কগুলো মান না মিললে অন্য মিলে গেছে, সরাসরি মান তো তুমি মিলে না সাধারণত, কিন্তু সূত্র মিললে, এবং এরকম অঙ্ক অনেক ছিল। পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য হলো পয়সনের অনুপাত। আমরা এবার লাস্ট দেখব যে পয়সনের অনুপাত কত, পয়সনের অনুপাতে মান কত, লাস্ট আর একটা মনে আছে। যাই হোক, পয়সনের অনুপাতে যে মান আমাদের সাধারণত যে মান এখানে অনেক ধরনের আছে, যেটা হলো যে একটা আছে -1 এরকম, এটা হলো থিওরিটিক্যাল, আর বাস্তবে হলো 0 থাকে, কারণ এর মান কখনো মাইনাস হয় না, এই বাস্তব হলো এটা হয়। এই জন্য বলা হয় স্থিতিস্থাপক ক্ষেত্রে, এই যে স্থিতিস্থাপক বই থেকে থিওরিটিক্যাল এত, কিন্তু বাস্তব ক্ষেত্রে হলো শুধু পজিটিভ। স্থিতিস্থাপক পদার্থের ক্ষেত্রে মাইনাস হয়, বাস্তব ক্ষেত্রে হলো এটাও কিন্তু সব বইয়েতে ছিল। যারা পারছে একদম কম পড়ে গেছে, মানে অত অল্প সময় সাজানো গোছানো নোটের মধ্যে, কিন্তু আমি কিন্তু নোট কিন্তু করছিলাম, কিন্তু এমসিকিউ গুলো দিয়েছিলাম, এমসিকিউ গুলো বলতে আমার বেশি ছিল না, ব্যাখ্যা ছিল না, অল্প সময়ের মধ্যে ব্যাখ্যা ইনক্লুড করা ওই সময় ইম্পসিবল ছিল। এটা কমন ছিল। তাহলে প্রথমটা খালি কঠিন ছিল, আর পরেরটা গুলো কিন্তু মোটামুটি পারার জন্য দেখেছিল। আর এটা একটু কঠিন ছিল, এই থিওরিটা সবার সাধারণত মনে থাকে না, যারা টিউশনি করে তারা অবশ্য মনে থাকে। এটা অবশ্য কঠিন না, একটাই খালি কঠিন ছিল। একটি নির্দিষ্ট ব্যাসের একটি কৌশিক নলের ফেনের পানির উচ্চতা h,
হতে পারে কৌশিক নলের ব্যাসার্ধ অর্ধেক হলে এর পানি উচ্চতা কত হবে। আমরা যে কৌশিক নলের যে সূত্র, ক্যাপিলারি যে সূত্রগুলো ছিল সেটা হচ্ছে এটা এরকম ছিল যে এইচ 2t, আর এই যে যদি সাইন বা কস না থাকে তাহলে এরকম হয়। অবশ্যই এখানে কিন্তু আমাদের টি দিয়ে প্রকাশ করতাম আগে, এরকম ছিল সম্ভবত যে টি ইজিক্যাল টু হলো এইচ রো জি আর বাই টি ইজিক্যাল টু 2। এটা যদি কেউ মনে রাখতো তাহলে কিন্তু পারতো। এবার 2 সাইন থিটা এরকম হতো এটা। তার মানে এই যে এই এইচ এবং এর সাথে সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক, কারণ সেম লেভেলে থাকলে কি হয় ব্যস্তানুপাতিক। অর্থাৎ তাহলে এখান থেকে আমরা বোঝাচ্ছি এটার সাথে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, রোর সাথে এর ব্যস্তানুপাতিক, এর নিজে নিজে থাকলে তারা ব্যস্তানুপাতিক সম্পর্ক, উপর নিচে থাকলে সমানুপাতিক। তাহলে এখানে কার সাথে সম্পর্ক? এইচ উচ্চতা, নলের ব্যাসার্ধ পানি উচ্চতার সাথে সম্পর্ক। এইচ এর সাথে উচ্চতা কি করা হচ্ছে, নলের ব্যাসার্ধ অর্ধেক করা হচ্ছে, ব্যাসার্ধর সাথে এর সম্পর্ক। অবশ্যই তাহলে আমরা এটা লিখি, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ 1/r। তাহলে ব্যস্তানুপাতিক বলতে কি হবে, অর্ধেক করা হয়েছে, তাহলে অর্ধেক করলে এটা দ্বিগুণ হবে, দ্বিগুণ হলে এটা যদি দ্বিগুণ করতে তাহলে অর্ধেক হতো, অর্ধেক করলে দ্বিগুণ হবে। তাহলে ক্যাপিলারি যে টিউব আছে এই টিউবের উচ্চতার সাথে ব্যাসার্ধ, আমাদের ব্যাসার্ধ যত ছোট হবে তো পানি কিন্তু বেশি উপরে উঠবে, ব্যাসার্ধ তো কম হবে পানি কম উপরে উঠবে, অর্থাৎ অবশ্যই কিন্তু ব্যস্তানুপাতিক হবে। এটা কিন্তু একদম বোঝা যায়। ব্যস্তানুপাতিক হলে কি অর্ধেক করছে, অর্ধেক করতে অবশ্যই বাড়বে। তাহলে বাড়ার ক্ষেত্রে এখন এখানে তিনটে অপশনে আছে, দ্বিগুণ, চার গুণ না এটা হলো যে যেহেতু সরাসরি বর্গের ব্যস্তানুপাতিক তাহলে কিন্তু এটা বাড়ার, এই যে এটা 4ও হবে না 3ও হবে না, সরাসরি 2h হবে। এই সূত্র অনুসারে 2h হবে। আচ্ছা, এটাই আমাদের আজকে এ পর্যন্ত আমরা পড়াবো। এরপরে আমরা পড়াবো হলো যে অসিলেশন, ওয়েভ অ্যান্ড অসিলেশন। এবং পরবর্তী আমরা দুইটা আবার এরকম 15টা বা 16টা পড়াবো। একদিনে বেশি নিলে সবাই বোর লাগে, আমারও খারাপ লাগে। আমরা জাস্ট কম করে আমরা জাস্ট নিব, এবং ক্লাসগুলো আবার আমি ডাউনলোড করে, সাধারণত এর আগেও আমরা লাইভে একবার নিছিলাম, কিন্তু ওই সময় আমি কলবার ডাউনলোড করে আবার আপলোড না করার কারণে ওই ক্লাসগুলো 1 মাস পরে নাই হয়ে গেছে, বা ফেসবুক কর্তৃপক্ষ ডিলিট করে দিয়েছে। এই জন্য আবার ক্লাস নিচ্ছি। এবার আমরা সাথে সাথে ক্লাসগুলো আবার আপলোড করে দেবো, যাতে পরবর্তীতে আপনারা দেখতে পারেন এবং সামনে থাকবেন, আবার শেয়ার করে রাখবেন। আবার সামনে আগামীকাল আবার ঠিক 3টা বা 3:15 এই সময়ে আমি আবার লাইভে আসে আবার বাদ বাকিগুলো আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আর হচ্ছে যে আমি এটা বলে নিই যে আমার কিন্তু অবশ্যই মনে রাখবেন যে আমার যে ইয়েগুলো হবে, কোর্সগুলো যারা ভর্তি হতে চান তারা অবশ্যই কি হবে, এই 6 তারিখের মধ্যে নতুনভাবে ক্লাস শুরু হবে। সেখানে অবশ্যই কি হবে, আপনারা ভর্তি এনরোল করবেন, এবং এর কোর্স ফি 1000 টাকা। সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান শুধু সহকারী শিক্ষকের জন্য এই কোর্সটা আমরা রান করেছি। সবাই একটু অনুরোধ করেছে যে একটা যে পদার্থবিজ্ঞান আমরা প্রভাষকও পড়াবো এবং উন্নত মানের পিডিএফ দেবো। পিডিএফগুলো পিডিএফগুলো পর্যায়কাল, সরল দোলকের সাহায্যে জি নির্ণয়। এখানে দেখেন যে প্রথমে আমি আগে সংজ্ঞা দিয়েছি যে পর্যাবৃত্ত ধারণা এবং স্পন্দন ধারণা। প্রশ্ন এর বাইরে আসলে কখনোই সম্ভব না। আশা করা যায় বিশেষ এর মতন এরকম হবে। প্রথমে আমি দেখেন পর্যাবৃত্ত গতি দিছি, স্থানিক পর্যাবৃত্ত, দেখেন এখানে সংজ্ঞা দিয়েছি, উদাহরণ দিয়েছি, এবং উদাহরণ শুধু একটা না একাধিক উদাহরণ দিয়েছি। হ্যাঁ, এখানে দেখেন উদাহরণ সরল দোলন গতি, যে পর্যাবৃত্ত গতির উদাহরণ সরল দোলন গতি, বায়ুর মাধ্যমে শব্দ সঞ্চালন গতি, কঠিন বস্তুর স্পন্দন গতি, যতগুলো দিছে এর মধ্যে এগুলো বৃত্তাকার বা উপবৃত্তাকার, এগুলো পর্যাবৃত্ত গতি 2 প্রকার, স্থানিক পর্যাবৃত্ত, সেগুলো আবার কিন্তু আবার উদাহরণও দিছে। দেখেন এখানে কিন্তু উদাহরণ সহ, এভাবে দেখেন উদাহরণ সহ ইনক্লুড করা আছে। এগুলো প্রথমে কিন্তু আমাদের ব্যাখ্যা পড়তে হবে, এগুলো জাস্ট ভাইবার জন্য আপনাকে কাজে দেবে। তারপরে কি স্পন্দনের কোনো সাম্য অবস্থানে ত্বরণ কি হয়, সাম্য অবস্থানে ত্বরণ শূন্য, ত্বরণ শূন্য, কিন্তু সাম্য অবস্থানে বেগ সর্বোচ্চ হয়। এগুলো কিন্তু সুন্দরভাবে চিত্র আঁকা দিতে, কোন ম্যাক্সিমাম মিনিমাম, টাইপ 2 সরস্বতী স্পন্দনের তথ্যগুলি মানে দিয়ে আমরা টাইপ করে আমরা সুন্দর করে কিন্তু এগুলো দিয়েছি। এগুলো পিডিএফে আপনাকে সাপ্লাই করা হবে, এবং পরবর্তী যখন সিলেবাস দেবে এগুলো বই আকারে আবার বের করা হবে। হ্যাঁ, বইয়ের নাম হচ্ছে কনসেপ্ট অফ দ্য স্কুল ফিজিক্স, স্কুলের জন্য, আর কনসেপ্ট অফ দ্য কলেজ ফিজিক্স, সেটা হচ্ছে কলেজের জন্য। যে টাইপ 3 দেখেন যে সরল দোলকের প্রকারভেদ ও তার ব্যবহার, এগুলো দিয়েছে। তারপরে হলো এই যে প্রকারভেদ, গড় শক্তি, এগুলো আমরা আকারে মানে থিওরিটিক্যাল আকারে ব্যাখ্যা করা আছে। তারপরে সরল দোলকের সূত্রগুলি এবং দোলনকাল, এই সূত্রগুলি যেগুলো লাগবে সেগুলো দেখেন আমরা প্রথমে আগে যেভাবে সাজাইছি, যাতে আমাদের একবার পড়লেই হয়
তারপরে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে জি এল স্কোয়ার লেখচিত্র অধিবৃত্ত হবে এবং টি এল স্কোয়ার সরল লেখা হবে। এই যে এই দুটাই দেখবেন যে অনেকবার বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে, এই দুটি আমরা এখানে আলাদা করে আলোচনা করা হবে ক্লাসে। হ্যাঁ, তাহলে এখানে এটা দেখানোর পর বুঝতে পারছেন যে তারপরে এখানে বিভিন্ন রাশিমালা দেওয়া আছে, তারপর সহজ দৈর্ঘ্যের বিভিন্ন ঘটনামালা, এই যে বিভিন্ন ঘটনা যেগুলো আমরা লাগে, হ্যাঁ, সেগুলো আমরা কিন্তু এখানে আলোচনা করা আছে। এরকম যে সহজ দৈর্ঘ্যের স্প্রিং ব্যবহার, স্পন্দনের উদাহরণ সুন্দর করে দেওয়া আছে, যেগুলো আবার একটু কিন্তু এগুলো আমাদের ইনক্লুড করা আছে। এই যে এগুলোর তথ্যগুলি, এই যে এগুলো সহজ দৈর্ঘ্যের ক্ষেত্রে যেগুলো আলাদা করে সূত্র খালি আলোচনা টাইপ 1 দেখেন, এখানে টাইপ 1 এর আবার কি দেওয়া আছে, এই যে টাইপ 1 এর এই যে টাইপ 1 সূত্র গাণিতিক সমস্যা, তার আবার এখানে আবার কি দেওয়া আছে, এই ছোট ছোট করে ম্যাথ করে দেওয়া আছে। ম্যাথগুলো অবশ্যই 2 নিয়মে করে দেওয়া আছে। এই দেখেন শর্টকাট করে দেওয়া আছে। এই যে এটা কার্যকরী দৈর্ঘ্য বৃদ্ধি, এটা কিন্তু বিশেষ প্রশ্ন আছে, সহজ দৈর্ঘ্যে মনে হয় 50% বৃদ্ধি করে কার্যকরী দৈর্ঘ্য কত পরিবর্তন করতে হবে, এটা কিন্তু 125%, এটাই কিন্তু আছে। এই যে এখানে কিন্তু আবার একটু ডিটেলস করে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন যে এমন ভাবে করে দেওয়া আছে যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। আমি এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আমি ক্লাসে ডিসকাস করব। এই যে এগুলো আলোচনা করে দেওয়া আছে, ব্যাসার্ধ এত গুণ 4 গুণ এই টাইপের। এই যে এই অঙ্কগুলো থিওরিটিক্যাল গুলো আগে জাস্ট ওই টাইপগুলো দেওয়া আছে। এবার আমরা করছি কি একটা ছক তৈরি করছি, ছক তৈরি করে গুরুত্বপূর্ণ যেগুলো অ্যাডমিশনের ম্যাথ এবং যেগুলো সেগুলো 20 সেকেন্ডে বা টেকনিক আকারে কিভাবে করা যায়। এই যে দেখেন পর্যায়কাল দ্বিগুণ করলে দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি পাবে, এই যে এখানে কিন্তু এটা দেওয়া আছে, ডিটেলস করে দিছি। দেওয়ার পরে এই যে এবার দেখেন এখানে কিন্তু সংক্ষেপে করা আছে, এই যে এটা ডিটেলস করা আছে, এখানে সংক্ষেপে করা আছে। এই যে এগুলো আবার আমাদের সংক্ষেপে, এবারে আমি খালি দেখাচ্ছি এগুলো ওখানে সংক্ষেপে কত সংক্ষেপে করা যায়। এভাবে কিন্তু আমাদের নোটগুলো প্রত্যেকটা নোটে এভাবে আমাদের সাজানো থাকবে। এই দেখেন শর্টকাটে এগুলো অঙ্কগুলো দেওয়া আছে। এরই ভিতরে আসা কি সম্ভাবনা আছে? এর মধ্যে কোনো সম্ভাবনা নেই। তো অর্থাৎ প্রথমে আগে বেসিক থিওরি, তারপরে ম্যাথ, দেন আমি কি করছি এবার নিবন্ধনের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো। হ্যাঁ, এটাকে মনে রাখবেন যে গুরুত্বপূর্ণ যে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো, হ্যাঁ, বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো এভাবে কিন্তু সাজানো আছে। এই যে বোর্ডের প্রশ্ন সাজানো আছে। তারপরে করা কি আছে যে বোর্ডের প্রশ্নগুলো সাজানো, গুরুত্বপূর্ণ বোর্ডের প্রশ্ন, জাস্ট যেগুলো আছে সবগুলো না, যেগুলো নিবন্ধনের জন্য গুরুত্বপূর্ণ, আমার লেভেলের সাথে অনার্স পাস করা একজন লেভেলের সাথে যে প্রশ্নগুলো আসতে পারে, হ্যাঁ, সেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো খালি ব্যাখ্যা সহ দেওয়া আছে। দেখেন প্রত্যেকটারই ব্যাখ্যা আছে, প্রত্যেকটারে কি দেওয়া আছে, ব্যাখ্যা সহ দেওয়া আছে। এবং এরপরে করা আছে প্রায় এখানে শুধু এই পিডিএফে শুধু বোর্ডেরগুলো দেওয়া আছে, কিন্তু এরপরে আরো যেগুলো আপনাদের কাছে আবার দেবো ক্লাস বেসে, সেগুলোর সাথে আরো থাকবে, ইনক্লুড থাকবে। বোর্ডের প্রশ্ন 100 মতো না, বোর্ডের প্রশ্ন আছে এখানে আমাদের 90টা 89টা। এরপরে আরো 100+ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো এখানে ইনক্লুড, সেগুলো কিন্তু প্রত্যেকটাই যে এমসিকিউ আছে, শুধু যে এমসিকিউগুলো দেখে উত্তর, যেগুলো ব্যাখ্যার প্রয়োজন, সেগুলো ছাড়া প্রায় 95% বেশি সবগুলো বোর্ডের প্রশ্নতে ছোট ছোট করে ব্যাখ্যা দেওয়া আছে। ব্যাখ্যা তো আর বড় করে থাকবে না, ছোট ছোট করে ব্যাখ্যা দেওয়া আছে। এই বোর্ডের প্রশ্নগুলো ব্যাখ্যা একটু বড় আছে, কিন্তু ইউনিভার্সিটির প্রশ্নগুলো ব্যাখ্যা আছে কিন্তু সংক্ষেপে। হ্যাঁ, সেগুলো আমাদের সামনের দিনে আমরা সেগুলো আপনাদের সামনে প্রেজেন্টেশন বা আকারে আমরা দেখাবো, বা আমরা সামনের দিন আমরা ভেক্টর আপনাদেরকে দেখাতে পারি যে ভেক্টর